হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। এই যে আমাদের ওয়ান শট সিরিজটা চলছে তোমাদের মাধ্যমিকের ক্যান্ডিডেটদের জন্য, মাধ্যমিক 2025 বিশেষ করে বলতে হয়, তো সেইটারই আজকে একটা নেক্সট ভিডিও। আজকে আমরা দেখব কেমিস্ট্রি পার্টের বা রসায়ন বিভাগের রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা আছে, যেখান থেকে মূলত একটা অঙ্কই আসে আমাদের পরীক্ষায়। তো আমরা অল্প কিছু থিওরি পড়ে সরাসরি অঙ্কেই ঢুকে যাব। এই ওয়ান শট সিরিজটা কিন্তু আমাদের ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টারের সমস্ত চ্যাপ্টারের উপরই চলছে। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। কেমিস্ট্রির দিকটা আমি পড়াচ্ছি, ফিজিক্সের দিকটা তোমাদের রোহিত স্যার পড়াচ্ছে। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, আর ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো আজকের টপিকে ঢুকে যাওয়া যাক। লেটস স্টার্ট। চলো এবারে আমরা দেখে নিই রাসায়নিক গণনা চ্যাপ্টারটায়। আমরা শুরুতেই যেটা পড়ি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া আমরা জানি, যেগুলো বিক্রিয়া করে একটা বিক্রিয়ক থাকে, তার একটা বিক্রিয়াজাত পদার্থ থাকে, বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়। এগুলো তোমরা সবাই মোটামুটি ক্লাস 9-এই পড়ে এসছো। মোলের ধারণা এগুলো সব 9-এই পড়ে এসছো। এই ক্লাস 10-এ নতুন যেটুকু জেনেছো সেটুকুই আমি আপাতত বলবো, ঠিক আছে? তবে আমি আর তার আগে একটা জিনিস বলে দিই, যে ভরের নিত্যতা সূত্র বা ভরের সংরক্ষণ সূত্রটা কি, যে কখনোই মহাবিশ্বে আমাদের ভরের ধ্বংস বা সৃষ্টি হয় না, সেটার পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে। আর একটা সূত্র আছে যেটা ভর ও শক্তির নিত্যতা সূত্র। সেটা কি? ভর আর শক্তির মোট পরিমাণ মহাবিশ্বে সবসময় ধ্রুবক থাকে, কোনোটাই ধ্বংস হয় না বা কোনোটাই সৃষ্টি হয় না, কেবলমাত্র একটা থেকে অন্যটায় রূপান্তরিত হয়। ঠিক আছে, এই দুটো সূত্র একটু জেনে নেওয়া দরকার। তবে খুব একটা পরীক্ষায় আসে না, কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের অঙ্ক আসে একটা। ঠিক আছে, তবে অঙ্ক করার আগে দুটো নতুন জিনিস সেটা একটু বলে নিই। প্রথম হচ্ছে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কাকে বলে? বাষ্প ঘনত্ব হচ্ছে কোনো গ্যাসের, ধরো নির্দিষ্ট আয়তন, কোনো গ্যাসের ভর, ওই আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী হবে তাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। কি বললাম? কোনো নির্দিষ্ট গ্যাসের ভর, ওই গ্যাসের ওই ওই আয়তনের কোনো নির্দিষ্ট গ্যাসের ভর একই আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী হবে সেটাকেই ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। অর্থাৎ বাষ্প ঘনত্বকে আমরা এইভাবে লিখতে পারি। ধরো নির্দিষ্ট আয়তন বলছি, সেটাকে ধরো ভি লিটার ধরে নিলাম সাপোজ। তাহলে ভি লিটার গ্যাসের ভর, যে গ্যাসের আমি বাষ্প ঘনত্ব বার করব, ডিভাইডেড বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। ঠিক আছে, এটাই হচ্ছে বাষ্প ঘনত্বের সংজ্ঞা, যে নির্দিষ্ট আয়তন কোনো গ্যাসের ভর ওই আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী সেটাই হচ্ছে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব। এইবারে তাহলে এইখান থেকে আমরা বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক একটা নিয়ে আসবো। কি করে নিয়ে আসছি দেখো, এটাও কিন্তু টুকটাক করে অনেক সময় পরীক্ষায় দিয়ে দিতে পারে। এটা একটু দেখে দেখো, তোমাদের বইতে হয়তো সরাসরি কোনো কোনো বইতে হয়তো নেই, আমি তাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবারে এখানে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, যেটা আমরা ছোটবেলায় পড়ে এসেছি। অ্যাভোগাড্রো কি বলছে? যে একই আয়তন, একই উষ্ণতা, একই চাপে থাকলে সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। তাহলে আমরা বলতে পারি এইখানে যদি ভি লিটার গ্যাসের মধ্যে ধরো এন সংখ্যক অণু আছে, তাহলে এন সংখ্যক ধরো গ্যাসের অণুর ভর। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন গ্যাসেরও এন সংখ্যক অণু থাকবে, তাহলে ওই আয়তনে এন সংখ্যক হাইড্রোজেন গ্যাসের অণুর ভর হবে, তাই না? এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা পাই অ্যাভোগাড্রো সূত্র থেকে। অ্যাভোগাড্রো প্রকল্প, সূত্র বলাটা ভুল, সরি, প্রকল্প। ঠিক আছে, আচ্ছা, এবার এন সংখ্যককে আমরা যদি কেটে দিই, ধরো উপরেও এন সংখ্যক, নিচেও এন সংখ্যক, কেটে দিলে কি হবে? উপরেও একটা, নিচেও একটা হবে। তাহলে একটি, বা এরকম ভাবে লিখি, গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। বুঝতে পারলে তো? আমরা এখানে উপরে এন, উপরে আর নিচে এন এনটা কেটে দিলাম, তাহলে হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর হয়ে গেল। বেশ, এবার গ্যাসের একটি অণুর ভরের মধ্যে কতগুলো পরমাণু আছে সেটা আমরা জানি না, কিন্তু হাইড্রোজেন গ্যাসের একটা অণুর মধ্যে তো কতগুলো পরমাণু আছে আমরা জানি। কেন? কারণ হাইড্রোজেন গ্যাসের সংকেত হচ্ছে H2, এটাকে আমরা বলি দ্বিপারমাণবিক গ্যাস, তাই তো? ছোটবেলায় এগুলো পড়েছি কিন্তু, দ্বিপারমাণবিক গ্যাস।
তাহলে দ্বিপারমাণবিক মানে কি, দুটো অণু আছে দুটো পরমাণু আছে একটা অণুতে। তাহলে এই হাইড্রোজেন গ্যাসের অণুটাকে ভাঙলে আমরা দুটো হাইড্রোজেন পরমাণু পাবো। এইটা হচ্ছে অণু আর এই দুটো হচ্ছে পরমাণু। ঠিক আছে, তাহলে একটা হাইড্রোজেন গ্যাসের অণুর মধ্যে কটা পরমাণু থাকে? দুটো। বেশ, তাহলে এখানে আমরা আরেকটা লাইন লিখতে পারি, উপরে যেটা আছে সেটাই থাক। ধরো গ্যাসের একটি অণুর ভর, উপরে যা আছে তাই লিখলাম, নিচে লিখলাম হাইড্রোজেন গ্যাসের দুটি পরমাণুর ভর। কেন? কারণ এখানে একটি অণু ছিল, একটা অণু থেকে হাইড্রোজেনের আমরা দুটো পরমাণু পাবো। বেশ ভালো কথা। এইবারে এই দুইটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো উপরে যা আছে তাই, গ্যাসের একটি অণুর ভর, তাহলে এটাকে 2 গুণ হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর আমরা লিখতে পারি, তাই না? হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর লিখতে পারি। এইবারে এখানে একটা পুরানো জিনিস নিয়ে আসতে হবে। কি পুরানো জিনিস আনতে হবে? এই যে এই পার্টটা আছে, এই পার্টটা কি? মনে করে দেখো, কোনো গ্যাসের বা কোনো পদার্থের আণবিক ভর যখন আমরা পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম? বা কোনো অণুর ভর, আণবিক ভর যখন পড়েছিলাম ক্লাস 9-এ সংজ্ঞায়, পারমাণবিক ভর, আণবিক ভর এগুলো পড়েছিলাম। আণবিক ভরের সময় কি পড়েছিলাম? যে হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর তুলনায় ওই গ্যাসের অণুটা, মানে ওই গ্যাসের একটা অণু যত গুণ ভারী, তাকে ওই গ্যাসের অণুটার আণবিক ভর আমরা বলতাম, তাই তো? তার মানে এইটা সেটাই দাঁড়াচ্ছে না, দেখো গ্যাসের একটা অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর। তার মানে একটা পরমাণু, হাইড্রোজেন গ্যাসের একটা পরমাণুর তুলনায় এই গ্যাসের একটা অণু কত গুণ ভারী, সেটাই তো এটা বোঝাচ্ছে। এটা যদি বোঝায় তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি যে 1/2 ইন্টু গ্যাসটির আণবিক ভর, তাই না? 1/2 ইন্টু গ্যাসটির আণবিক ভর লিখতে পারি, একদমই পারি। তাহলে আমরা এখান থেকে ফর্মুলাটা কি লিখতে পারি? তাহলে এটা আমার কি ছিল? বাষ্প ঘনত্ব থেকে দেখো শুরু করেছিলাম। তাহলে বাষ্প ঘনত্ব, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব সমান সমান হাফ ইন্টু আণবিক ভর। কার আণবিক ভর? ওই গ্যাসটার অণুরই আণবিক ভর, অবশ্যই। এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার কথা নয়। বক্স করে দিলাম। আবার এটাকে ঘুরিয়েও লিখতে পারি, যদি দুইটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে কোনো অণুর আণবিক ভর সমান সমান 2 গুণ ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব, তাই না? এটা আমরা লিখতে পারি। এই ফর্মুলাগুলো কিন্তু আমার অঙ্ক করতে কাজে লাগবে। ঠিক আছে, বেশ, আশা করি বোঝা গেছে। এইবারে আমি আরো দুটো জিনিসে যাব, মুছলাম। আচ্ছা, এইবারে আমাদের একটা টপিক আসবে, সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্ব, এটার সাথে আমরা বাষ্প ঘনত্বের পার্থক্যটা বলবো। পার্থক্য বললেই আমরা বুঝতে পেরে যাব কোনটা কাকে বলে বা আমরা রিলেট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, প্রমাণ ঘনত্ব হচ্ছে প্রমাণ উষ্ণতা ও চাপে, প্রমাণ উষ্ণতা ও চাপে 1 লিটার, যেটা আমরা ঘনত্বের ডেফিনেশনে পড়েছি, 1 লিটার কোনো গ্যাসের ভরকে গ্রামে প্রকাশ করলে আমরা প্রমাণ ঘনত্ব পাই। ঠিক আছে, বেশ। আর বাষ্প ঘনত্বের সংজ্ঞা কি? নির্দিষ্ট আয়তন কোনো গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের
তুলনায় যত গুণ ভারী তাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। ঠিক আছে, এটা আমি একটু আগেই বললাম। আর প্রমাণ ঘনত্বটা কি? ওই ভর ভাগ আয়তন, যেটা আমরা শিখেছি। ঠিক আছে, প্রমাণ ঘনত্ব হচ্ছে ভর ভাগ আয়তন। এইবার একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এরকম প্রশ্ন দিতে পারে, ধরো প্রশ্নটা করছি যে প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্ব এদের একক কি হবে? তাহলে দুটোই তো ঘনত্ব। সেক্ষেত্রে প্রমাণ ঘনত্বের একক কি হয়? আমি এখানে প্রমাণ ঘনত্ব লিখছি না, একক। তাহলে ভর ভাগ আয়তন, তাহলে এখানে এককটা কি হবে? গ্রাম ভাগ লিটার, বা এটাকে আমরা এইভাবে লিখি গ্রাম পার লিটার, তাই না? এটাকে পার বলে, মানে নিচে আছে। ঠিক আছে, বাষ্প ঘনত্বের একক কি হবে? বেশ ভালো প্রশ্ন। এবার মনে করে দেখো বাষ্প ঘনত্বের সংজ্ঞায় কি ছিল। বাষ্প ঘনত্ব আমার কি ছিল? বাষ্প ঘনত্ব সমান সমান আমার ছিল যে ভি লিটার কোনো গ্যাসের ভর ভাগ ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। ভালো কথা। এইবার তোমরাই বলতে পারবে, দেখো ওপরেও আমার ভর আছে, নিচেও আমার ভর আছে, তাহলে দুটো সমরাশির যখন অনুপাত হবে তখন কি কোনো একক বেরোবে? বেরোবে না। তার মানে বাষ্প ঘনত্ব একটি একক বিহীন রাশি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাষ্প ঘনত্বের কিন্তু কোনো একক নেই, কিন্তু প্রমাণ ঘনত্বের একক আছে, যেটা আমরা জানি। ঠিক আছে, আচ্ছা আর একটা বলতে পারি, এই প্রমাণ ঘনত্ব উষ্ণতা ও চাপের ওপর নির্ভর করে, কিন্তু বাষ্প ঘনত্ব উষ্ণতা ও চাপের ওপর নির্ভর করে না। স্বাভাবিকভাবে নির্ভর করে না, তার কারণ এটা সম আয়তন দুটো গ্যাস, হাইড্রোজেন আর ওই গ্যাসের থাকলে এটাই হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। এই হচ্ছে প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব। তোমরা যা যা নতুন পড়ছো সেইটা একটা জিনিস। আর একটা বাষ্প ঘনত্ব রিলেটেড ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এই প্রমাণ ঘনত্বের সাথে বাষ্প ঘনত্ব। কোন গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান সমান ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব গুণ 0.089 গ্রাম পার লিটার। এটাকে গ্রাম লিটার ইনভার্স এরকমও লেখা যায়। ইনভার্স মানে হচ্ছে নিচে আছে, আমরা যেমন জানি 2 ইনভার্স মানে কি 1/2, এটা তো আমরা জানি। ব্যাপারটা একই, লিটার ইনভার্স মানে 1/লিটার, গ্রাম পার লিটার। এই ফর্মুলাটাও কিন্তু আমার অঙ্ক করতে কাজে লাগবে। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে মনে রাখো। আর ক্লাস 9-এর কনসেপ্ট গুলো, মোলের কনসেপ্ট, আণবিক ভরের কনসেপ্ট, এইগুলোকে একটু মনে আনতে হবে। এই কয়েকটা জিনিস, আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আয়তন। মোলার আয়তন আমরা জানি 22.4 লিটার হচ্ছে কোনো গ্যাসের মোলার আয়তন, এগুলো আমরা জানি, 9-এ পড়ে এসেছি স্বাভাবিকভাবেই। যেহেতু এটা একটা ওয়ান শট ভিডিও, তোমরা যাতে এই ভিডিওটা দেখে পরীক্ষা দিতে যেতে পারো, ওই জন্য আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না। এবার যেহেতু পরীক্ষায় এখান থেকে শুধুমাত্র অঙ্কই আছে, আমি সরাসরি কিছু অঙ্কে চলে যাব। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো আমি ফার্স্ট অঙ্কটা নিয়ে নিয়েছি। এইখানে বলেছে 122.5 গ্রাম KClO3 বা পটাশিয়াম ক্লোরেট, পরীক্ষায় পটাশিয়াম ক্লোরেটও বলে দিতে পারে, তখন কিন্তু ফর্মুলাটা লিখে নিতে হবে। বিয়োজিত হয়ে এসটিপিতে, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, মানে প্রমাণ চাপ ও উষ্ণতা বা প্রমাণ উষ্ণতা ও চাপ, তে কত আয়তন ও কত ভরের অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে KClO3 থেকে অক্সিজেন গ্যাস তৈরি হওয়ার বিক্রিয়াটা সবার আগে আমাকে লিখতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, এই সমস্ত অঙ্কে তোমরা ঐকিক নিয়ম দিয়ে সলভ নিজেরাই করে নিতে পারবে, এটা কিন্তু কোনো সমস্যা হবে না তোমাদের জন্য। তোমাদের জন্য মেনলি যে সমস্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে পরীক্ষায় বিক্রিয়াটা সঠিক লেখা, সমতা বিধানটা সঠিক করা, এই জিনিসগুলো কিন্তু ভাইটাল। এইগুলো কিন্তু আমি এখন যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোর প্রত্যেকটা বিক্রিয়া ভালোভাবে, একদম ভালোভাবে থরোলি মনে রাখতে হবে। কেউ যদি নিজে করে ফেলতে পারো তো ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। কেউ যদি মনে করো যে আমার সমতা বিধান করতেও সমস্যা আছে, কারোর যদি ব্যালেন্সিংও করাতে ডাউট থাকে,
সে কিন্তু লাস্ট টাইম প্রিপারেশন হিসাবে বিক্রিয়াটা ধরে মুখস্থ করে চলে যাবে। কারণ মাধ্যমিক পরীক্ষায় এখন আর কোনো কিছু বোঝার নেই, এখন আমাকে নম্বরটা তুলতে হবে, এটা কিন্তু আমার একটা টার্গেট। যে করতে পারবে তার জন্য আমি কথাটা বলছি না, যে পারবে না, যে বা নিজের মনের মধ্যে একটা চাপা একটা ভীতি আছে যে আমি এই বিক্রিয়াটা নাও করতে পারি, বিক্রিয়াটা ধরে মুখস্থ করে যাবে। এবার কোনগুলো মুখস্থ করবো স্যার? যেগুলো ধরো আমি করাচ্ছি এগুলোই বেশি ইম্পর্টেন্ট, আর তোমাদের বইয়ের উদাহরণে যেগুলো করা আছে, নিজেদের বইয়ের উদাহরণে যেগুলো করা আছে, এক্সাম্পলে যেগুলো করা আছে, সেগুলো ভালো করে করে যাবে। এই জিনিসগুলো কিন্তু ভালো করে করে যেতে হবে, কারণ পরবর্তী অঙ্ক তোমরাও করতে পারবে। 9-এ শিখে এসছো এই অঙ্ক, এখানে নতুন শিখেছো বাষ্প ঘনত্ব, আর কিচ্ছু নতুন শেখনি, ঠিক আছে? 9-এ অঙ্ক করে এসছো, এখানেও করতে পারবে, কিন্তু বিক্রিয়াটা লেখাটা বেশি গুরুত্বপূর্ণ। বিক্রিয়াটা লেখা, তার সঠিক ব্যালেন্সিংটা করা, সমতা বিধান করা, এইগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কাজেই ওই জায়গাটাকে ঠিকঠাক করলে এই চ্যাপ্টারের নম্বরটা চলে আসবে। এই চ্যাপ্টারে আমি এতদিন পড়াতে পড়াতে তো দেখেছি যে বেশিরভাগ ছাত্রছাত্রীদের এটাই সমস্যা হয় যে স্যার আমরা বিক্রিয়াটা লিখতে পারছি না, আপনি বিক্রিয়াটা লিখে দিন, বাদ বাকি অঙ্ক আমি করে নিতে পারবো। কিন্তু বিক্রিয়াটা তো আর আমি গিয়ে বা তোমার মানে বাড়ির শিক্ষক গিয়ে বা স্কুলের শিক্ষক গিয়ে তো তোমার মাধ্যমিক পরীক্ষার খাতায় লিখে দিতে পারবে না। সেইটা কিন্তু তোমাকে আগে নিজেকে ভালো করে রপ্ত করতে হবে, তবেই কিন্তু তুমি অঙ্কে এগোতে পারবে, নাহলে পারবে না। আচ্ছা, KClO3 পটাশিয়াম ক্লোরেট, এটাকে যদি আমরা ভাঙি বা এটার যদি বিয়োজন হয় তখন আমার তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড KCl প্লাস অক্সিজেন, ঠিক আছে? কারণ অক্সিজেন, এই দেখো এখান থেকে আমরা অলরেডি একটা পেয়ে যাচ্ছি, অক্সিজেন গ্যাস তৈরি হবে। এইগুলো কিন্তু ক্লু, অনেকে হা করে বসে থাকে, এগুলো ক্লু। তার মানে একটা প্রোডাক্ট অক্সিজেন হবেই, বা একটা বিক্রিয়াজাত পদার্থ অক্সিজেন হবেই, এটা বোঝা যাচ্ছে। আর একটা হবে KCl, এগুলো একটু মনে রাখবে। এইবারে কি করতে হবে? এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য দেখো কি দরকার, এখানে 3টে অক্সিজেন আছে, এখানে 2টো অক্সিজেন আছে, এটাকে সবার আগে ব্যালেন্স করো। তাহলে এখানে 3 যদি দিই আর এখানে যদি 2 দিই, তাহলে অক্সিজেন 6টা হয়ে গেল। তাহলে অক্সিজেন যদি 6টা হয়ে যায়, এবার বাকিগুলো ব্যালেন্স করি। এখানে 2টো পটাশিয়াম, এখানে একটা পটাশিয়াম, তাহলে এখানে 2 দিয়ে দিই, তাহলে দেখো পটাশিয়ামের সংখ্যাও মিলে গেল, ক্লোরিনের সংখ্যাও মিলে গেল, অক্সিজেনের সংখ্যাও মিলে গেল। এবার যে এইটুকুও করতে পারবে না, সে বিক্রিয়াটা লিখে লিখে মুখস্থ করে চলে যাবে, বাড়িতে 10 বার বিক্রিয়াটা লিখবে একই খাতায়, একই পাতায়, পরপর হয়ে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, এই বিক্রিয়াটা লিখে নিলাম, এটা কিন্তু আমাদের অঙ্কটা করার প্রাইমারি কাজ। এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেহেতু ভরের ক্যালকুলেশন বলেছে, তাই এদের সবার আণবিক ভর বার করতে পারবো, বার করতে হবে, সবার নয়, যাদের যাদের তুলনা করতে বলেছে বা যাদের যাদের আমার লাগবে। যেমন এখানে পটাশিয়াম ক্লোরাইডের কিন্তু কোনোভাবেই লাগবে না, আমার করবো না, আমি কোনো দরকার নেই। তাহলে পটাশিয়াম ক্লোরেট, KClO3 আর অক্সিজেন, এদের আণবিক ভরটা আমি বার করব, এর বার করব না। বেশ, তাহলে পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হবে? এই যে আমাদের প্রশ্নে দেওয়া আছে, এদের পারমাণবিক ভরগুলো দেওয়া আছে বা অ্যাটমিক ওয়েট গুলো দেওয়া আছে। এবার আমাকে আণবিক ভরটা কি করে বার করতে হয়? সিম্পল যোগ করে বার করতে হয়। আবার কি করে বার করতে হয়? তাহলে পটাশিয়ামের 39, ক্লোরিনের 35.5 আর অক্সিজেনের 16, মানে 3 গুণ 16। তাহলে কি আছে দেখো, প্লাস 48। এটা কত আছে দেখো, একটা 0.5 আসবে এদিকে, ঠিক আছে? কারণ 0.5 আছে। 8 × 5 = 13, 13 আর 9 22 2, হাতের 2, 3 আর 4 7, 7 আর 3 10 আর 2 12, 122.5 গ্রাম। এটা হচ্ছে ওর আণবিক ভর, বা এটাকে গ্রাম পার মোলও বলে। কেন পার মোল বলে? কারণ 1 মোলের ওজন, তাই না? 1 মোলের ওজন, ওই জন্য গ্রাম পার মোল বলে। এটা যদি আমি পার মোল হিসাবে লিখি, তাহলে তোমরা চট করে ধরে ফেলতে পারবে যে এটা 1 মোলের ওজন। পার মোল মানে কি? 1 মোলের ওজন। পার, ওই যে ঘনত্ব একটু আগে বললাম, ভর বাই আয়তন, তাহলে ওখানে প্রমাণ ঘনত্বের সংজ্ঞাতে আমি 1 লিটার আয়তন বলেছিলাম, তাহলে ভর বাই আয়তন, এখানে গ্রাম পার মোল। এবার অক্সিজেনটা বার করো, অক্সিজেন কত? 16, মানে 2 গুণ 16, মানে হচ্ছে 32 গ্রাম পার মোল হলো, মানে 1 মোলের ওজন 32 গ্রাম। বেশ, এইবারে এখানে পটাশিয়াম ক্লোরেট 2 মোল বিক্রিয়া করেছে, দেখতে পাচ্ছি আমি, এই যে 2 মোল বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে বা বিয়োজিত হয়ে 3 মোল অক্সিজেন তৈরি করেছে। 2 মোল পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে 3 মোল অক্সিজেন তৈরি করেছে। গ্রেট। তাহলে এবার আমাকে কি বার করতে বলেছে? এত গ্রাম পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে কত ভরের অক্সিজেন তৈরি করবে, কত আয়তনটা আমি পরে আসছি, আগে ভরটা বার করে দিই, কারণ এটা ভরে দেওয়া আছে। ওকে, বেশ।
এইবারে তাহলে 1 মোল পটাশিয়াম ক্লোরাইডের ওজন হচ্ছে এইটা, তাহলে 2 মোল পটাশিয়াম ক্লোরাইডের ওজন আমাকে বার করতে হবে। তাহলে 2 মোল মানে 2 ইন্টু 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে। এগুলো ঐকিক নিয়ম, যেভাবে অঙ্ক করতে হয়। কত গ্রাম? 32 গ্রাম লিখে ফেলো না। অক্সিজেন কত মোল উৎপন্ন হয়েছে? 3 মোল। 1 মোলের ওজন কত? 32 গ্রাম। তাহলে 3 মোলের ওজন হবে 3 গুণ 32 গ্রাম। গুণ করে দেবো না, দরকার নেই, কাটাকুটি করতে আমার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এবার 1 গ্রাম বার করবো ঐকিক নিয়ম অনুযায়ী। কতটা করবে? 3 গুণ 32 ভাগ 2 গুণ 122.5। এইবারে কি আছে? এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড আমাকে বার করতে বলেছে, তাহলে 122.5 গ্রাম অক্সিজেন কতটা তৈরি করবে? 3 গুণ 32 বাই 2 গুণ 122.5 ওপরে গুণ 122.5, এত গ্রাম। তাই তো? এবার দেখো 122.5 122.5 কেটে গেল, ভালো কথা। 2 আর 32 কেটে গেল, তাহলে হলো 16, তাহলে কত হবে? 48। তাহলে কত গ্রাম অক্সিজেন তৈরি করবে? 48 গ্রাম অক্সিজেন তৈরি করবে। এভাবে ছেড়ে দিলে হবে না, কিন্তু আমাকে উত্তরটা লিখতে হবে। কি লিখতে হবে? যে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে এত 48 গ্রাম অক্সিজেন উৎপন্ন করে। এবারে উত্তরটা তুমি দুটো একবারেও লিখতে পারো, আলাদা আলাদা করে লিখতে হবে এমন কোনো মানে নেই, মাথা ব্যথা নেই। বেশ, এবার আমি গ্রামের উত্তরটা আমার বেরিয়ে গেল কত ভর। এবার আমি কত আয়তনটা বের করব, এটা আমি মুছলাম। হ্যাঁ, বেশ। তাহলে এখানে একটা জিনিস আমি লিখি 48, আচ্ছা এখানে না, তাহলে আমি অক্সিজেনের ভর কত পেলাম? অক্সিজেনের ভর হচ্ছে আমার 48 গ্রাম, এটা আমি পেলাম। এইবারে একটা কনসেপ্ট 9 আনতে হবে, যেটা আমি একটু আগেও বলেছি পড়ানোর সময়, যে 1 মোল কোন গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন কিসে? এসটিপিতে, অবশ্যই এসটিপিতে। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা আমরা জানি তো, যাকে আমরা মোলার আয়তন বলি। এটাকে আমরা মোলার আয়তন বলি। ভালো কথা। এইবারে তাহলে অক্সিজেনের ভর এত গ্রাম আছে, তাহলে এত গ্রাম ভরের মধ্যে কত মোল অক্সিজেন আছে যদি আমরা বার করতে পারি, তাহলে 1 মোলের আয়তন এটা আমরা জানি, সেটা আমরা আয়তনটা বার করে ফেলতে পারবো। এইবার দেখো অক্সিজেন, 1 মোল অক্সিজেন এর ভর কত? ওটার আণবিক ভর, তাই তো, 32 গ্রাম। এই যেটা আমরা বার করে রেখেছি অলরেডি, এটা আমরা জানি। তাহলে এবার 48 গ্রাম অক্সিজেনের মধ্যে কত মোল আছে? মোল সংখ্যা কি করে বার করে? এগুলোও শিখে এসছো কিন্তু। মোল সংখ্যা বার করে প্রদত্ত ভর বাই আণবিক ভর। ঠিক আছে, প্রদত্ত ভর বাই আণবিক ভর। যারা জানো না জেনে নাও, 9 যারা পড়াশোনা করেন। ঠিক আছে, তো প্রদত্ত ভর কত? 48 গ্রাম, আণবিক ভর কত? 32 গ্রাম। তাহলে মোল সংখ্যা কত বেরোচ্ছে? 16 দিয়ে কাটলে 3/2, তাহলে 3/2 মোল অক্সিজেন আমার আছে। কত গ্রামে? 48 গ্রামে। এরই আয়তনটা তো বের করতে হবে। এইবারে 1 মোল অক্সিজেনের আয়তন কত? এই যে লিখে রেখেছি 22.4 লিটার। তাহলে 3/2 মোল অক্সিজেনের আয়তন বার করলেই আমার হয়ে যাবে। তাহলে 22.4 ইন্টু 3/2 এত লিটার হলো। এটাকে কাটলে কত আসে? 11.2। 3 দিয়ে গুণ করলে কত আসে? 33.6 লিটার। এটা হবে আমার উত্তর। বোঝা গেল? এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। এই যে এখান থেকে আমি মোল সংখ্যার ফর্মুলাটা নিয়ে এলাম, এগুলো কিন্তু আগে জেনে আসা জিনিস, এগুলোকে কিন্তু অ্যাপ্লাই করে 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 এগোতে হবে। হুট করে তুমি ভেবে নিও না যে আমি আগে কিছু না জেনে এই চ্যাপ্টারে অঙ্ক করতে পারবো, পারবে না। সবকিছু ভালো করে পড়া থাকলে, আমি বলবো আরেকটা উপদেশ দেবো তোমাদেরকে, 9 এই চ্যাপ্টারটা ছিল, এই চ্যাপ্টারের 9 যে থিওরি পার্টটা ছিল সেটা কিন্তু পড়ে যাও। এই চ্যাপ্টারের 9 থিওরি পার্টটা পড়ে যাও, খুব কাজে লাগবে। এই যেমন এটা কাজে লাগলো, এই মোলার আয়তন কাজে লাগলো, প্রত্যেকটা অঙ্কই কাজে লাগবে, তোমরা দেখতে পাবে এক্ষুনি। এইভাবে অঙ্কটা করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কি? এই ইকুয়েশনটা লেখা। ইকুয়েশনটা লিখতে পারলে তবেই কিন্তু আমরা এগোতে পারছি, না হলে পারবো না।
দেখে নাও। এইবারে দেখো আমাদের সেকেন্ড অঙ্কটা আমি নিয়েছি, কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে এসটিপিতে 33.6 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তার মানে এখানে আমাকে বিক্রিয়াটা কিসের লিখতে হবে, এখানে আমাকে বিক্রিয়াটা মার্বেল পাথরের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের লিখতে হবে, যেখানে ওয়ান অফ দ্য প্রোডাক্ট উইল বি, বা যে কোনো একটা প্রোডাক্ট হবে কার্বন ডাই অক্সাইড। এইটুকু কিন্তু আমরা বুঝে গেছি, ঠিক আছে। তাহলে মার্বেল পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এইবারে এটার সঙ্গে আমি কার রিয়াকশন করছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl আমরা জানি। এটা কি তৈরি করবে, এটা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। আর কি তৈরি করবে, ক্যালসিয়াম আছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে, CaCl2 তৈরি হবে। আর কি আছে দেখো, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন অক্সিজেন যেখানে থাকবে সেখানে কি তৈরি হবে, জল তৈরি হবে। হয়ে গেল আমার রিয়াকশন। এবার রিয়াকশনটাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে বা সমতা বিধান করতে হবে। তো ব্যালেন্স করার জন্য দেখো কি দেখবো, ক্যালসিয়াম মিলে গেছে। আচ্ছা, আগে অক্সিজেন আর হাইড্রোজেনের নাম্বার থেকে শুরু করবে, তাহলে তোমাদের ব্যালেন্সিং করতে সুবিধা হবে। অক্সিজেন দেখো 3টে আছে, এখানেও দেখো 3টে অক্সিজেন আছে, মিলে গেল। হাইড্রোজেন এদিকে 2টো আছে, এদিকে একটা আছে, তাহলে এদিকে যদি 2 বসাই তাহলে 2HCl এলো। তাহলে এবার দেখো ক্লোরিন এদিকে 2টো এদিকে 2টো মিলে গেল, ক্যালসিয়াম এখানে মিলে গেছে, কার্বনও মিলে গেছে একটা একটা, হয়ে গেল ব্যালেন্সিং। খালি একটা 2 বসালেই হয়ে গেল। এইটুকু ব্যালেন্স আশা করি সবাই করতে পারবে। খালি কি কি প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা একটু মাথায় রেখে দিও, ভালো করে পড়ে যেও, যেটা আমি একটু আগে বলছিলাম, ঠিক আছে। এইবারে এখানে ক্যালসিয়াম কার্বনেট 1 মোল বিক্রিয়া করেছে, তাই তো। আর আমার ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমার কার্বন ডাই অক্সাইড গ্যাসের তুলনা করতে হবে, কার্বন ডাই অক্সাইডও এখানে 1 মোলই উৎপন্ন হচ্ছে, হলো। এইবার আমাকে বলেছে 33.6 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তার মানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভলিউম বা আয়তনের সাথে আমাকে কম্প্যারিজন করতে দিয়েছে, কিসের, পরিমাণ। পরিমাণ মানে সেখানে কিন্তু আমাদেরকে ভর বার করতে হবে, ঠিক আছে। পরিমাণ মানে সেখানে ভর বার করতে হবে। তার মানে মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেটের ভরের সঙ্গে আমাকে তুলনা করতে হবে কার্বন ডাই অক্সাইডের আয়তন। তাহলে তোমাদের বইতে দেখবে অঙ্ক আছে, পার্ট বাই পার্ট করা আছে, ওখানে দেখবে ভর আয়তন সংক্রান্ত গণনা বা এরকম কিছু। তো ভর আয়তন এই দুটো, এটার ভর এটার আয়তন, এই দুটোকে যখন আমরা কম্পেয়ার করব তখনই সেটা হয়ে যাবে ভর আয়তন সংক্রান্ত গণনা, ঠিক আছে। এইবার এটা কি করে করব, এটা করার জন্য তাহলে এটার ভর বার করব, এটার আয়তন বার করব। তাহলে দুটো স্যার ম্যাচ করবে কি করে, দুটো তো একক আলাদা। ম্যাচ করবে তখনই যখন দুটোই 1 মোলের জন্য হবে, তবেই ম্যাচ করবে, ঠিক আছে। তুমি 1 মোলের সাথে 1 মোলেরই তুলনা করতে পারবে, ক্লিয়ার। বেশ, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভরটা আগে বার করি, মানে সেটা আণবিক ভর। 1 মোলের ভর মানে আণবিক ভর, আর 1 মোলের আয়তন মানে মোলার আয়তন। গ্রেট। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে, 22.4 লিটার। এটা তো আর গ্যাস অনুযায়ী ডিফার করবে না, এটা যা হবে সবার জন্যই 22.4 লিটার। কোথায়, কিসে, না এসটিপি তে। ওই জন্য প্রশ্নে আমাকে কিন্তু এসটিপি বলে দিয়েছে, বোঝা গেল। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের ভর কত হবে, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বার করি। এই যে আমাকে দেওয়া আছে ক্যালসিয়াম 20, পারমাণবিক ভর কার্বন 12, অক্সিজেন 16, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম হচ্ছে 20 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 3 গুণ 16, 3টে অক্সিজেন আছে। এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 20 12 32 প্লাস 48, এটা হবে তোমার 4 3 7, 80 গ্রাম পার মোল। পার মোল কেন লিখছি, কারণ 1 মোলের জন্য, ঠিক আছে। ও সরি, এখানে ক্যালসিয়ামটা 40 আছে, হ্যাঁ 20 লিখে দিয়েছি, ক্যালসিয়াম 40 হবে, আমি এখানেই ভুল লিখেছিলাম, ঠিক আছে। ক্যালসিয়াম 40 হবে, ফলে এটা হবে তোমার 52, আর এই ক্ষেত্রে হবে 5 আর 4 9 100, ঠিক আছে। পার মোলে 100 গ্রাম, তার মানে এর আণবিক ভর হবে 100 গ্রাম, হলো। তাহলে 1 মোলের ওজন 100 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের 1 মোলের আয়তন কত, 22.4 লিটার। এবার আমাকে কি বলেছে, 33.6 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে কতটা ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে ঐকিক নিয়মের মেথড কি, আমি যেটাকে বার করতে হবে সেটাকে আমার ডান দিকে রাখতে হবে, ঠিক আছে। এইটা কিন্তু অনেকেই ঐকিক নিয়ম যারা ভালো করে শেখেনি তাদের কিন্তু সমস্যা হয়,
যেটা আমাকে বার করতে বলেছে সেটাকে আমি রাইট সাইডে রাখবো, যেটা আমার নোন কোয়ান্টিটি সেটাকে আমি লেফট সাইডে রাখবো, বাদিকে রাখবো। তাহলে এখানে আমার নোন কোয়ান্টিটি হচ্ছে 33.6 লিটার কার্বন ডাই অক্সাইড, মানে কার্বন ডাই অক্সাইডের আয়তনটা আমার নোন। আর অজানাটা কি, কি পরিমাণ মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেট আছে সেটা বার করতে হবে। তার মানে আমরা লিখতে পারি যে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যেহেতু প্রশ্নে ওই ভাষাটা আছে, উৎপন্ন হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। এটা আমরা লিখতে পারি, যেহেতু এটা মোলার আয়তন। আচ্ছা এখানে লিখে দিই, এটা মোলার আয়তন আর এটা হচ্ছে মোলার ভর বা আণবিক ভর, লিখতেই পারি, ভর আয়তনের সম্পর্ক। তাহলে 1 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে 100 ভাগ 22.4 ক্যালসিয়াম কার্বনেট থেকে। আচ্ছা তাহলে 33.6 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে 100 ইন্টু 33.6 বাই 22.4 এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। এইবারে ভর আয়তন সম্পর্কটা কোথায় খেটে যাচ্ছে আমার, এখানেই খেটে যাচ্ছে। তুমি ভেবে দেখো 33.6 এর একক হচ্ছে লিটার, আবার 22.4 এরও একক লিটার, তো লিটার লিটার কেটে গেল, 100 একক হচ্ছে গ্রাম, গ্রামটাই এখানে আমার আছে, হয়ে গেল। ঠিক আছে, কাজেই এটা ভাববে না যে দুটো রাশির কম্পেয়ার করছি ঐকিক নিয়মে, এটাকে ওটার সাথে গুণ ভাগ করছি, ব্যাপারটা মানে ম্যাথমেটিক্যালি হয়তো সবসময় কারেক্ট হয় না, কিন্তু যেহেতু এখানে এককটা কেটে যাচ্ছে ওই জন্য আমি এই মেথডটাকে এখানে কাজে লাগাতে পারি। ওকে, এবার যদি কাটি, ধরো এখানে এটা আমরা জানি, দেখো এইগুলো একটু মনে রাখবে। 22.4 এর হাফ হচ্ছে 11.2, 11.2, আর 11.2 কে 3 দিয়ে গুণ করলে 33.6 হয়। তাহলে এটাকে কেটে 2, এটাকে কেটে 3 আমরা লিখতে পারি। ঠিক আছে, এগুলো একটু মনে রেখে দেবে। আর 2 দিয়ে 100 কাটলে 50, তাহলে আমার হবে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমি উত্তর কি লিখবো, এখানে উত্তর লিখতে হবে। ঠিক আছে, আমি আর উত্তরটা লিখছি না, অঙ্ক করে উত্তরটা লিখে দেবে, না হলে কিন্তু অনেক শিক্ষকই বা শিক্ষিকাই নম্বরটা কেটে নিতে পারে। কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে এত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? তুমি লিখে দিলে ধরো নির্ণেয় মার্বেল পাথরের পরিমাণ 150 গ্রাম, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। দেখে নাও। এখনকার প্রশ্ন দেখো আমাদের, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন? ঠিক আছে, প্রশ্নটা সোজা, কিন্তু রিয়াকশন লেখাটা তোমাদের কাছে হয়তো একটু চাপের হতে পারে। দেখো NH4 এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। ঠিক আছে, ধরো কোনো ইসের তুমি সংকেত মনে করতে পারছো না, সেক্ষেত্রে ওই যেমন ক্রস করে, যেমন আমরা ছোটবেলায় শিখেছিলাম, সেসব করেও বার করে নিতে পারো। ঠিক আছে, যেমন ধরো অ্যামোনিয়াম হচ্ছে +1 আর SO4 হচ্ছে 2-, তো এইটা এদিকে আসবে, এইটা এদিকে যাবে, ওই জন্য NH4 এগুলো তোমরা সবাই জানো। ঠিক আছে, শেখানোর বিশেষ কিছু নেই, তাও একবার বলে দিলাম। তার সাথে কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে এখানে NaOH, এই দুটো দিলে কি তৈরি হবে, একটা প্রোডাক্ট তো অ্যামোনিয়া হবে, বুঝতেই পারছো। তাহলে NH3 একটা প্রোডাক্ট হবে, যেহেতু সোডিয়াম আছে আর এখানে সালফেট আছে, তাহলে সোডিয়াম সালফেট একটা প্রোডাক্ট হবে। ঠিক আছে, অ্যামোনিয়া আর একটা প্রোডাক্ট হবে NH3, যেটা আমাদেরকে কোশ্চেনেই বলা আছে। আর কি হবে, আর জল তৈরি হবে, হাইড্রোজেন অক্সিজেন আছে, জল তৈরি হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার রিয়াকশন। রিয়াকশনটাকে কিন্তু ভালো করে মনে রেখে দিও, কারণ এটা পরীক্ষায় আসলেও আসতে পারে, চান্স আছে, আগে এসছে। এবারে যদি আমরা এটাকে ব্যালেন্স করি বা সমতা বিধান করি, সেক্ষেত্রে দেখো এখানে কি করতে হবে। আচ্ছা, এখানে ধরো অক্সিজেন একটা, এখানে অক্সিজেন 4টে, টোটাল 5টা, এখানে অক্সিজেন 4টে, এখানে একটা 5টা, আপাতত মিললো। হাইড্রোজেন 2টো, হাইড্রোজেন 3টে, 5টা, এখানে হাইড্রোজেন 8খানা, এখানে হাইড্রোজেন 1টা, 9টা, তো 5 আর 9 এটা মিলছে না। তুমি আপাতত একটা কাজ করতে পারো, যেহেতু এখানে Na2SO4 আছে, তাই এখানে 2Na বসিয়ে দাও। বসিয়ে দিলে দেখো হাইড্রোজেন কটা হচ্ছে, এখানে 8টা হচ্ছে, এখানে দুটো, 10টা হাইড্রোজেন হচ্ছে। তাহলে 10টা হাইড্রোজেন, এখানে 3 আর 2, তাহলে এখানে যদি 2 আর এখানে যদি 2 বসাও, তাহলে দেখো 10টা হাইড্রোজেন হচ্ছে। এইবারে দেখো, আশা করি বাকিগুলো সবই মিলে গেছে। নাইট্রোজেন 2টো, অক্সিজেন হাইড্রোজেন তো আগেই মিলে গেছে। ঠিক আছে, সালফার 1টা, এখানেও সালফার 1টা, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এইবারে আমাদেরকে বলেছে, এবার অঙ্কের চলে যাই,
6.8 গ্রাম অ্যামোনিয়া তৈরি করব আমি। মানে অ্যামোনিয়ার ওজন বলে দিয়েছে 6.8 গ্রাম। বলেছে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতো নয় যে ভরের সাথে আয়তনের তুলনা করতে হবে, এখানে ভরের সাথে ভরের তুলনাই আমরা করব। ঠিক আছে, প্রথম অঙ্কটা যেমন করেছিল। তো সবার আগে কি বার করতে হবে, এদের আণবিক ভর বার করতে হবে অবশ্যই। এটা দেখো 1 মোল বিক্রিয়া করছে, ওই যে মোলে চলে যাচ্ছি, আর এটা 2 মোল বিক্রিয়া করছে। এইগুলো কিন্তু লিখে নিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এর আণবিক ভরটা বার করব আমরা। নাইট্রোজেনের কত 14, তাহলে 14 নাইট্রোজেন কটা আছে, হোল 2 আছে, মানে নাইট্রোজেন দুটো আছে, প্লাস হাইড্রোজেনের 1 ইন্টু এখানে হাইড্রোজেন 4টে ইন্টু 2, তার মানে হাইড্রোজেন 8খানা আছে, বোঝা যাচ্ছে তো। সালফারের কত 32, অক্সিজেন কত 4 ইন্টু 16, অক্সিজেনের 16। তাহলে এটা ক্যালকুলেট করো, 14 দুগুণে 28, এখানে 8, এখানে 32, এখানে 64। এটা যোগ করলে কত আসে দেখো, 8 8 16, 16 আর 6 22, 2 2 2 4, 6 4 10 3 13, 132 গ্রাম পার মোল। ঠিক আছে, 132 গ্রাম পার মোল। অ্যামোনিয়ার কত আসবে, অ্যামোনিয়াটা মোটামুটি করতে করতে মুখস্থ হয়ে গেছে আমার, তোমাদেরও হয়ে গেছে আশা করি। 14 নাইট্রোজেনের, হাইড্রোজেনের 3 ইন্টু 1, তাহলে এটা হবে 17 গ্রাম পার মোল। হলো, তাহলে 1 মোলের ওজন হচ্ছে 17 গ্রাম, এর 1 মোলের ওজন হচ্ছে 132 গ্রাম। এইবারে আমার এটা লাগছে 2 মোল, মানে সরি তৈরি হচ্ছে 2 মোল, 1 মোল দিয়ে। এবার আমাকে বলেছে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট কতটা লাগবে। তাহলে আমি ঐকিক নিয়মে আমার ডান দিকে কাকে রাখবো, অ্যামোনিয়াম সালফেটকে রাখবো, অবশ্যই যাকে বার করবো তাকে রাখবো। তাহলে আগে এখানে দেখি কত মোল বিক্রিয়া করছে। তাহলে এখানে 17 ইন্টু 2, 1 মোলের ওজন হচ্ছে 17 গ্রাম, তাহলে 2 মোলের ওজন কত হবে 17 ইন্টু 2, 17 ইন্টু 2 এত গ্রাম অ্যামোনিয়া তৈরি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, তৈরি না লিখে উৎপন্ন লেখো, প্রশ্নের ভাষা যা আছে, উৎপন্ন হয় কত গ্রাম, যেহেতু এটা 1 মোল লাগছে তাহলে এটাই লিখবো, 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে। হলো, 1 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয় 132 ভাগ 17 গুণ 2 অ্যামোনিয়াম সালফেট থেকে, এত গ্রাম সরি। আচ্ছা এবার আমাকে বলেছে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়, 132 ইন্টু 6.8 বাই 17 ইন্টু 2। হলো, এবার দেখো 17 দিয়ে এটা কাটা যাবে, কত হবে 0.4। ঠিক আছে, আচ্ছা এইভাবে যদি না করতে পারো দশমিকটা তুলে নাও, বেটার। ঠিক আছে, এবারে আরেক করতে যেও না, কেউ কেউ শেষ হয়ে যেতে পারো। তো 132 ইন্টু 68, 10 দিয়ে গুণ করলাম, ওপরে গুণ করব নিচে গুণ করব, তাহলে ওপরে গুণ করলে 68 হয়ে গেল, পয়েন্টটা সরে গেল, আর নিচে 17 ইন্টু 2 ইন্টু 10। ঠিক আছে, হলো। আচ্ছা এটা দিয়ে কাটলে 4 বারে যাবে। এইবার দেখো 2 দিয়ে 4কে কাটলে 2, 10টা কাটবো না কারণ দশমিকটা আমি নিয়ে চলে আসবো, ওটাই আমার আইডিয়া। তাহলে 2 দিয়ে 132 কে গুণ করব, 4 এখানে 264, আর নিচে 10 আছে, তার মানে একটা ঘর আগে দশমিক বসবে। তাহলে এত গ্রাম আমার অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, এত 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। কিসের জন্য না, 6.8 গ্রাম অ্যামোনিয়া তৈরি করার জন্য। বোঝা গেল, এখানে আমাকে উত্তর লিখে দিতে হবে, সব কটাতেই বলছি, এটাতেও বললাম। বোঝা গেল, এইরকমই তোমাদের অঙ্ক ফঙ্ক থাকবে। রিয়াকশনটা বা বিক্রিয়াটা লেখাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা নিজেরাও করতে পারবে। এই ক্যালকুলেশন তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো না করতে পারার কিছু নেই, কিন্তু বিক্রিয়াটা লিখতে হবে সঠিকভাবে, তবেই তোমাদের এগুলোও সঠিক হবে। আজকে যদি তুমি এখানে ব্যালেন্স কোড না করে এখানে 1 মোল অ্যামোনিয়া রেখে দিতে, তাহলে পুরো অঙ্কটাই তোমার ভুল হয়ে যেত। তাহলে তুমি এখানে 17 বসাতে, 17 ইন্টু 2 বসাতে না, 2 মোলের জন্য বসাতে না, তো সেই খাতে মানে তোমাদের কিন্তু অঙ্কটা টোটালি ভুল হয়ে যেত। কাজেই বিক্রিয়াটা সঠিকভাবে লিখতে হবে, দেখে নাও। এবার দেখো 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয় বা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে। হাইড্রোজেনের ভরটা বার করতে হবে, এসটিপিতে তার আয়তনটা বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি আগে বিক্রিয়াটা লিখি। তাহলে আয়রন মানে Fe, আর স্টিম মানে জলীয় বাষ্প, ওয়াটার।
হলো। এই দুটো তো বিক্রিয়া করে কি তৈরি করবে, এইখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস যে এই দুটো বিক্রিয়া করে ফেরোসোফেরিক অক্সাইড তৈরি করবে Fe3O4। ঠিক আছে, অন্য কোনো অক্সাইড লিখো না, আয়রন আর অক্সিজেনের অন্য কোনো অক্সাইড লিখো না, Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড তৈরি করবে, ওই জন্য এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু মনে রেখে দিও। ঠিক আছে, প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। তো এইটাই আমাকে জানতে হচ্ছে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এবার এটাকে যখন ব্যালেন্স করে, তাহলে দেখো ব্যালেন্স এখানে 4টে অক্সিজেন আছে, তাহলে এখানে 4 যদি বসাই 4টে অক্সিজেন হলো। আয়রন 3টে আছে, এখানে 3 বসিয়ে দাও, 3টে আয়রন হয়ে গেল। হাইড্রোজেন এখানে 8খানা আছে, তাহলে এখানে 4 বসাও, তাহলে হাইড্রোজেন 8খানা হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। এইবারে দেখো তাহলে এখানে 3 মোল বিক্রিয়া করছে, বিক্রিয়া করে 4 মোল হাইড্রোজেন তৈরি করছে। আমার তো আয়রন আর হাইড্রোজেনের সঙ্গে তুলনা করলেই হয়ে যাবে। এবারে প্রথমে দুটোর ভর তুলনা করব। সেক্ষেত্রে এখানে আয়রনের আণবিক ভর হচ্ছে 56 গ্রাম, 56 গ্রাম পারমাণবিক ভর। ঠিক আছে, আর হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2 × 1 মানে 2 গ্রাম হলো। এবার এটা 3 মোল বিক্রিয়া করছে, এটা 4 মোল তৈরি হচ্ছে। তাহলে এবার আমাকে হাইড্রোজেন কতটা তৈরি হয় বার করতে হবে, তার মানে ওটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারি 3 × 56 গ্রাম আয়রন থেকে হাইড্রোজেন পাই 4 × 2 গ্রাম। বুঝতে পারছো তো, আমি মোলের সঙ্গে আণবিক ভরটা বা পারমাণবিক ভরটাকে গুণ করে দিচ্ছি, কারণ এটা তো আলটিমেটলি মোল হিসেবেই আছে। ঠিক আছে, তাহলে 1 গ্রাম আয়রন থেকে হাইড্রোজেন পাই 4 × 2 বাই এখানে 3 × 56 গ্রাম হলো। এবার আমার কত গ্রাম, 21 গ্রাম। তাহলে 21 গ্রাম আয়রন থেকে হাইড্রোজেন পাই 4 × 2 × 21 বাই 3 × 56। 3 দিয়ে 21 কে কাটো 7, 7 দিয়ে 56 কে কাটো 8, দেখো 4 দিয়ে 8 কে কাটলে 2, 2 দিয়ে 2 কে কাটলে 1, তাহলে আমি কি পেলাম 1 গ্রাম। তাহলে আমার কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। এবার এই 1 গ্রাম কি বলেছে এসটিপি তে তার আয়তন কত হবে, তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন বার করতে হবে আমাকে, তাই না? এসটিপি তে 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে, আমরা আয়তন সম্বন্ধে কি জানি, মোলার আয়তন। তাহলে মোলার আয়তন মানে 1 মোলের আয়তন কত, 22.4 লিটার। 1 মোলের আয়তন 22.4 লিটার। এবার 1 গ্রাম হাইড্রোজেন মানে কত, আমি কি শেখালাম একটু আগে, মোল সংখ্যা কি করে বার করে, সমান সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর, তাই তো? তাহলে এখানে প্রদত্ত ভর কত 1, আণবিক ভর হাইড্রোজেনের 2, তাহলে হাফ মোল। তাহলে 1 মোলের আয়তন 22.4 লিটার, তাহলে হাফ মোলের আয়তন কত হবে 22.4 বাই 2 সমান সমান 11.2 লিটার। তাহলে এসটিপি তে আয়তন কত হবে 11.2 লিটার, আর ওজন আমি বের করেছি 1 গ্রাম, দিয়ে দুটো উত্তর লিখে দেবে, হয়ে গেল। দেখে নাও 5 নম্বর প্রশ্নটা দেখো, বলছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লৌহ HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন হয়। ঠিক আছে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড ও 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা বার করতে বলেছে। ঠিক আছে, এইবারে প্রথমেই কিন্তু প্রশ্নটায় এতগুলো মান দেওয়া আছে দেখে ঘাবড়ে যাবে না। ঠিক আছে, প্রথমে আগে তোমার নিজের যেটা জানো রিয়াকশনটা লিখবে, রিয়াকশনটা লিখে প্রত্যেকটার সাথে ট্যালি করে দেখবে যে আদৌ সবকটাই কি আদৌ সেম জিনিসই বলেছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমরা দেখি। তো আমরা এই বিক্রিয়াটা একটু আগেও লিখেছি একটা প্রশ্নে, ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে HCl এর বিক্রিয়া হচ্ছে, সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে আর জল তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাকে যদি আমরা ব্যালেন্স করি, একটু আগেই করেছি, দেখবে এইটা হবে 2টো হাইড্রোজেন, 3টে অক্সিজেন, 2টো ক্লোরিন, 1টা ক্যালসিয়াম, হয়ে গেল, 1টা কার্বন মিলে গেল। ঠিক আছে, এইবারে যদি আমরা এটা দেখতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে দেখতে হবে যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি, 2 মোল HCl নিয়েছি, 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড নিয়েছি,
উৎপন্ন হয়েছে, 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, আর 1 মোল জল উৎপন্ন হয়েছে। হলো, এইবারে এদের আণবিক ভরটা আমরা বার করি, তাহলে এই ভরগুলো দিয়ে আমাদেরকে রিলেট করতে সুবিধা হবে, ঠিক আছে, যেগুলো আমাদেরকে দেওয়া আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের যদি আণবিক ভর বার করি, একটু আগেই বার করেছি 100 গ্রাম, এখন আর করছি না আমি, আগে একটা অঙ্ক আগেই করেছি, 100 গ্রাম পার মোল। হাইড্রোজেন ক্লোরাইডের যদি বার করি, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যাই বলো না কেন, তাহলে 1 + 35.5, তার মানে এটা হবে 36.5 গ্রাম পার মোল। হলো, ক্যালসিয়াম ক্লোরাইডের যদি বার করো, তাহলে দেখো ক্যালসিয়াম 40 আর দুটো ক্লোরিন হচ্ছে 35.5 × 2, মানে এটা হবে 40 প্লাস 35 দুগুণে 70, এটা হবে 71, তাহলে এটা হবে 111। আচ্ছা নিচে লিখি, পাশে তো আবার এটাও লিখতে হবে, 111 গ্রাম পার মোল। হলো, কার্বন ডাই অক্সাইডে দেখো, কার্বন ডাই অক্সাইড কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 × 2, এটা করলে আসে 16 দুগুণে 32 আর 12 44 গ্রাম পার মোল। হলো, আর জলের কত আসবে, জলের আমরা জানি 18 গ্রাম পার মোল। এই অক্সিজেন 16 আর দুটো হাইড্রোজেন। এবার দেখো এখানে যেটা দিয়েছে, আমাদের এখানে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বলেছে, এটা জানতে চেয়েছে, এটা কি বলেছে দেখো 55.5 গ্রাম বলেছে, এটা বলেছে 22 গ্রাম, এটা বলেছে 9 গ্রাম। মজার ব্যাপারটা কি, সবাই দেখো অর্ধেক হয়ে গেছে, এটা 100 গ্রাম ছিল 50 হয়ে গেছে, 111 গ্রাম ছিল 55.5 হয়ে গেছে, 44 গ্রাম ছিল 22 হয়ে গেছে, 18 গ্রাম ছিল 9 হয়ে গেছে। তাহলে মজার ব্যাপারটা কি, এতগুলো যে ভ্যালু দিয়ে আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করেছে, সেটা যদি আমরা কনফিউজ হয়ে যাই, তাহলে নম্বরটাও কনফিউজড হয়ে যাবে। কাজেই এখানে কনফিউজড হওয়া চলবে না, এইখানে আমাদেরকে দেখতে হবে যে সবকটা 4টে ভ্যালু আমি ট্যালি করে দেখে নিলাম। 4টে ভ্যালু ট্যালি করে দেখার পর আমরা এটাই বুঝতে পারছি যে সবাই অর্ধেক হয়েছে, তার মানে যে কোনো একটা দিয়েই যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার মিলে যাবে। সবকটা নিয়ে ক্যালকুলেশন করে ধরে ধরে বসিয়ে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা ভ্যালু তুমি উঠিয়ে ক্যালকুলেশন করবে, এখান থেকে তোমার উত্তর মিলে যাবে। তো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ক্যালকুলেশন করে ফেলি আমরা, ঠিক আছে। তো এই জায়গাটা আমি মুছি এখন। বেশ, তাহলে আমার এখানে 50 এটা 1 মোল বিক্রিয়া করেছে, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করছে, তুমি এই 3টের বা এই 4টের যে কোনো একটা দিয়ে তুলনা করে করতে পারো, একই উত্তর আসবে, ঠিক আছে। আমি এটার সাথে করছি, তুমি এটার সাথে এটার সাথে এটার সাথে করে বাড়িতে দেখতেই পারো। কত HCl লাগছে, কত বিক্রিয়া করছে 36.5, এটা 1 মোলের জন্য, তাহলে আমার HCl 2 মোল বিক্রিয়া করছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এইখানেই কিন্তু ভুল করে চলে আসবে, পুরোটা বুঝে যাওয়ার পরেও 36.5 লিখে দেবে না, 36.5 × 2 এত গ্রাম HCl, ঠিক আছে। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করছে 36.5 × 2/100 গ্রাম HCl, তাহলে আমার কত আছে 50 গ্রাম। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করছে 36.5 × 2/100 × 50, এটাই, তাহলে এত গ্রাম, তাহলে এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 2, তাহলে আমার কি হলো 36.5 গ্রাম HCl, ঠিক আছে। এইবারে এইটা যে আমি ঐকিক নিয়মে করলাম, এটা ঐকিক নিয়মে ছাড়াও একটা শর্টকাটে করা যায়। কিভাবে করা যায়, এইখানে 100টা 50 হয়েছিল, এখানে 55.5 হয়েছিল, তাই তো, এখানে 22 হয়েছিল, এখানে 9 হয়েছিল, মানে সব হাফ হয়েছিল, তাহলে এটাও যেটা থাকবে সেটাও হাফই হবে। তাহলে এটা আলটিমেটলি কত ছিল, এটা 36.5 × 2 ছিল, তাহলে এটা এই পুরোটা হাফ হবে, তাহলে বাই 2 কেটে গেল 36.5ই হবে। এই শর্টকাটেও কিন্তু করা যায়, ঠিক আছে। আমি ঐকিক নিয়মে ভেঙে করলাম, শর্টকাটেও অঙ্কটা করা যায়। হলো, তাহলে 36.5 গ্রাম আমার HCl এর প্রয়োজন হবে। কত গ্রাম HCl এর প্রয়োজন হবে, 36.5 গ্রাম HCl এর প্রয়োজন হবে। এইবারে বলেছে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত, তাহলে মোল সংখ্যা কি জানি, প্রদত্ত ভর বাই আণবিক ভর। কিন্তু দেখো এইখানে আর প্রদত্ত ভর বাই আণবিক ভর করার দরকার আছে কি, আমার 1 মোল HCl এর ওজন কত, 1 মোল HCl মানেই তো আমার এই যে 36.5 গ্রাম HCl, তাই না, 1 মোল HCl মানে 36.5 গ্রাম, তার মানে এত মোল HCl এ কত মোল, এত গ্রাম HCl এ কত মোল আছে, 1 মোল, এটাই উত্তর, 1 মোল HCl আছে,
ঠিক আছে, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই যে মোল সংখ্যা কত, মোল সংখ্যা 1, এটাই হবে উত্তর। দেখে নাও। এবার দেখো, এটা আমাদের শেষ অঙ্ক। 760 মিলিমিটার মার্কারি বা এই যে পারদ চাপে 0°C উষ্ণতায় 3.2 গ্রাম যে গ্যাসের আয়তন 2.24 লিটার, তার বাষ্প ঘনত্ব নির্ণয় করো। তাহলে বাষ্প ঘনত্ব আমি শুরুতেই পড়লাম, বাষ্প ঘনত্বের সাথে কার সম্পর্ক আছে, আণবিক ভরের। তাহলে এখান থেকে আগে আমরা আণবিক ভর বের করব, তারপরে সেখান থেকে বাষ্প ঘনত্ব এক লাইনেই বেরিয়ে যাবে। তাহলে এইখানে আমাকে কি দেওয়া আছে ভালো করে দেখো, চাপ দেওয়া আছে, উষ্ণতা দেওয়া আছে, ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। কি সমীকরণ পাচ্ছি আমরা, আদর্শ গ্যাসের সমীকরণ। ভেবে দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি, যেখানে কোনটা কি, আচ্ছা একটা জিনিস বলে দিই, যখন এই কোনো অঙ্ক করবে, পি হচ্ছে চাপ, এরকম ভাবে লিখবে কিন্তু, ঠিক আছে। সেই চাপের মান হচ্ছে 760 মিলিমিটার এইচজি। তাহলে 760 মিলিমিটার এইচজি মানেই হচ্ছে 1 এটিএম। আমি এটিএম এ কনভার্ট করলাম কেন, তার কারণ আর এর ভ্যালুটা আমি লিটার এটিএম এ বসাবো বা লিটার অ্যাটমসফিয়ারে বসাবো। আয়তন হচ্ছে, সরি ভি হচ্ছে আয়তন, এভাবে লিখতে হবে কিন্তু, ঠিক আছে, না লিখলে কিন্তু নম্বরটা দেবে না। 2.24 লিটার হয়ে গেল। আচ্ছা, আর এনটা আমি পরে আসছি। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক, যে যেটা লিখতে পারো। তাহলে এইটা যেহেতু আমরা লিটারের অ্যাটমসফিয়ার করেছি, তাহলে আর এর ভ্যালুটাও আমরা 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন এটাই লিখতে পারি, তাই না। টি, টি হচ্ছে উষ্ণতা, কিসে, কেলভিন স্কেলে, এখানে আছে সেন্টিগ্রেডে। তাহলে 0°C মানে আমার 273 কেলভিন, জানি আমরা সেন্টিগ্রেড থেকে কেলভিনের কনভার্সন। আচ্ছা, এবার এনটা হচ্ছে মোল সংখ্যা, এনটা কি, মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যাটা কি করে বের করতে হয়, প্রদত্ত ভর বাই আণবিক ভর, তাই না। আণবিক ভর, প্রদত্ত ভর এখানে দেওয়া আছে 3.2 গ্রাম, আর আণবিক ভরটাকে আমি এম ধরে নিলাম, এটা আমি বার করব। হলো, এবার আমি এই ইকুয়েশনে বসাবো। তাহলে পিভি ইকুয়াল টু, ধরো ডাব্লু বাই এম আর টি, যেখানে ডাব্লুটা হচ্ছে প্রদত্ত ভর, প্রদত্ত ভরের ব্র্যাকেটে ডাব্লু লিখে দিই। হলো, আচ্ছা তাহলে আমাকে এম বার করতে হবে। তাহলে এম সমান সমান এমটা ওদিকে গেল, বাদিকে গেল, গুণ হবে বা এই উপরে চলে যাবে। তাহলে ডাব্লু আর টি বাই টিভি, এটা হবে। এবার আমি ভ্যালু বসাই, ডাব্লু কত 3.2 গ্রাম, আর কত 0.082, টি কত 273 কেলভিন। হলো, চাপ হচ্ছে 1 এটিএম, আয়তন কত 2.24 লিটার, হয়ে গেল। বেশ, এইবারে এখানে আগে আমরা দশমিক গুলোকে তুলে নিই, হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে। এটা ধরো 3.2 আছে, তাহলে এটাকে দশমিক তুলতে গেলে 32, নিচে আসবে 10। বেশ, এই ওয়ানটাকে আমি হাঁটিয়ে দিলাম। এখানে 0.082 আছে, তাহলে উপরে আসবে 82, নিচে আসবে 1000, 1000 দিয়ে উপরে নিচে গুণ করলে উপরে 82, নিচে 1000 আসবে। বেশ, এখানে 273 আছে, আচ্ছা এখানে আছে 2.24, তাহলে এখানে 224 করলে উপরে চলে যাবে 100, বুঝতে পারছো, উপর নিচে গুণ করছি, নিচে গুণ করে পয়েন্টটা সরে গেল আর উপরে গুণটা থেকে গেল। বেশ, এবারে দেখো কি দিয়ে কি কাটছে। এখানে 32 দিয়ে দেখো 224টাকে কাটছে। আচ্ছা একবারে কাটবে না, 8 দিয়ে কাটো, 4 8 32, এখানে 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, আর 6 8 8 64, তাহলে 4 দিয়ে 28 কে কাটলে 7 হলো। আচ্ছা 7 দিয়ে দেখো 273 কে যায় মনে হয়, 3 7 21, 6 7 9 63, তাহলে 39, আর এখানে 0 0 0 0 কেটে গেল। তার মানে অ্যাকচুয়ালি আমার এলো 82 ইন্টু 39 বাই 100, তাই তো, 82 ইন্টু 39 বাই 100। এবার 82 ইন্টু 39টা একটু করতে হবে, ঠিক আছে। 18 হাতে 1, 8 9 72, আর 1 73, 3 দুগুণে 6, 3 8 24, 8 6 3 9, 7 4 11, 1 হাতে 1, 2 1 3, 3198 হলো। তাহলে এখানে কি আসবে 31.98, কারণ নিচে 100 দিয়ে ডিভাইড আছে। তাহলে এইটা হবে আমার এত গ্রাম। কি এটা কি হলো, আমার আণবিক ভর ইকুয়াল টু আণবিক ভর, আণবিক ভর হয়ে গেল। তাহলে এটা যদি আণবিক ভর হয়, তাহলে বাষ্প ঘনত্ব বার করতে বলেছে। আমরা ফর্মুলাটা কি জানি, যে বাষ্প ঘনত্ব
সমান সমান আণবিক ভর বাই 2 হলো। তাহলে আণবিক ভর কত 31.98 বাই 2, এটাকে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কত, এটা 15.19 যাবে এদিকে, তাহলে 9 দুগুণে 18, আবার 18 15.99, এটা হবে তোমার বাষ্প ঘনত্ব। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে বার করতে হবে। এখানে বাষ্প ঘনত্ব বার করতে বলেছে, আণবিক ভরের সাথে আমি সম্পর্ক দেখিয়ে বাষ্প ঘনত্ব বের করে দিলাম। এইবারে এইটা দেখো 31.98 এসছে, এটা অ্যাকচুয়ালি নিয়ারলি আমরা 32 ধরেও করতে পারি। সেক্ষেত্রে অক্সিজেন গ্যাসে আমরা পৌঁছে যাচ্ছি, তার বাষ্প ঘনত্ব 16, এগুলো আমরা জানি। ঠিক আছে, তো আমরা ক্যালকুলেশনটা ঠিকঠাক হয়েছে বলে এরকম এসছে, এরকমই আসবে তোমাদের। একদম মিললে সেটা ক্যালকুলেশন তুমি ভুল করেছো। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও। আচ্ছা, এবারে দেখো আমি কিছু পারমাণবিক ভর লিখে নিয়েছি। এগুলো হচ্ছে তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারে যত অঙ্ক থাকে সেইগুলো রিলেটেডে এইগুলো আসে, মানে এই পরমাণুগুলোর পারমাণবিক ভর লাগে। মানে 99% কেস হচ্ছে তোমাদেরকে থার্ড ব্র্যাকেটে অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভরগুলো দিয়ে দেবে, কিন্তু ওই 1% এর রিস্কটা যারা নিতে চাইবে না তাদের জন্য আমি এটা লিখে দিয়েছি। ঠিক আছে, এইটা একটু মনে রেখে দেবে। হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, নাইট্রোজেনের 14, কার্বনের 12, সোডিয়ামের 23, সালফারের 32, ক্লোরিনের 35.5, ক্যালসিয়ামের 40, পটাশিয়ামের 39, আয়রনের 56, কপারের 63, জিঙ্কের 65.5। এই কটা একটু মনে রেখে দিলেই, কিন্তু যদি তোমাদেরকে পারমাণবিক ভর নাও দিয়ে দেয়, খুব কপাল খারাপ থাকলে এরকম সিচুয়েশন গুলো ক্রিয়েট হয়। জেনারেলি বোর্ডের প্রশ্নে এসব সিচুয়েশন ক্রিয়েট হয় না, তাও ফর সেফটি পারপাস আমি বলে দিলাম, যদি নাও দিয়ে দেয় সেক্ষেত্রে তোমরা এগুলো দিয়ে মনে রেখে কাজ চালাতে পারবে। ওকে, আর যারা মোটামুটি ছোটবেলা থেকে মুখস্থ করে নিচ্ছ, তারা তাদের মনে থেকে যাচ্ছে, তাদের জন্য আমি এগুলো বলছি না, তারা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তো আজকে আমাদের রাসায়নিক গণনার ভিডিওটা এই পর্যন্তই। আমি যে 6খানা অঙ্ক দেখালাম, 6খানা অঙ্ক 6 রকমের, অনেক ক্ষেত্রে এক একটা রিয়াকশন গুলো মনে রাখতে হবে। যে রিয়াকশন দিয়ে আমি করিয়েছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্লাস তোমার বইতে এক্সাম্পলে বা উদাহরণে যে রিয়াকশন গুলো করা আছে, যে অঙ্কগুলো করা আছে, সেগুলোও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর কি প্র্যাকটিস করবে, আর বিভিন্ন টেস্ট পেপারের, বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোও ভালো করে প্র্যাকটিস করবে। যদি কোনো অঙ্কে আটকে যায় কমেন্ট সেকশনে জানিও, এখানে পাঠিও, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলোতে পাঠিও, আমি সেখানে তোমাদেরকে অবশ্যই তোমাদের ডাউট সলভ করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, ভিডিওটাকে লাইক করে দিও। আর তোমরা জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে, এই ওয়ান শটের সিরিজগুলো আমাদের, তাহলে আমরাও আরো এনার্জি পাবো বানাতে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, টাটা।